অনেকে কাল্পনিক লেখালেখি যারা করে তারা কিন্তু মানুষের লাইফের সাথে রিলেট করতে পারে না। লেখার সাথে সাথে 2 মিনিটের ভেতর দেখা যাচ্ছে যে আরো অনেক কপি পেস্ট হয়ে গেছে। কেউ ক্রেডিট দিচ্ছে, কেউ ক্রেডিট দিচ্ছে না। তারা ওই লেখালেখির কারণে তারা মনে করে যে তার সমস্যার সমাধানটা আমার কাছে আছে। আলটিমেটলি সেই সমস্যার সমাধান কিন্তু একজন লেখক দিতে পারে না। অনুভব করেন, উপভোগ করেন, উপলব্ধি করেন যে এই জীবন অনেক সুন্দর এবং আপনি যেইভাবে আছেন সেভাবেই সুন্দর, এবং যেভাবে আপনি যা চাচ্ছেন তা একদিন হইতে পারে, এবং যদি তা নাও হয় তাও আপনার জীবনের এই অংশ, সেটাকে উপভোগ করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক জনাব আসাদুজ্জামান জীবন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমি অনেক ভালো আছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সাথে এই সময়টুকু আপনি কাটাবেন। আপনার সাথে আমরা একদম হার্ট টু হার্ট গল্প করব। অবশ্যই, আমিও আনন্দিত আপনাদের সাথে সময় কাটানোর সুযোগ পাওয়ার জন্য। হ্যাঁ, প্রথমেই আপনার লেখালেখির প্রসঙ্গে আসতে চাই। যারা লেখালেখি করেন বা লেখালেখির তাড়না অনুভব করেন, তারা কিন্তু বসে থাকেন না, সবসময় মাথায় কিছু না কিছু চিন্তা চলতে থাকে এবং লেখাগুলো তাদের হাত দিয়ে কোনো না কোনোভাবে বের হয়ে যায়। হয়তো সেটা কখনো বই পর্যন্ত পৌঁছায়, কিংবা না পৌঁছালেও আজকে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়াতে কিন্তু আমরা লেখাগুলো বের হয়ে যেতেই দেখি। এবং বিশেষ করে ভাইয়া, আপনার যে লেখাগুলো, এগুলো সম্পর্কে অনেককে আমি বলতে দেখেছি এবং শুনেছি যে ভাইয়া আপনি তো আমার মনের কথাটাই বলে দিলেন, এবং ইনফ্যাক্ট যে স্লাইস অফ লাইফগুলো আপনি শেয়ার করেন, সেগুলোর মধ্যে আমারও অনেক সময় মনে হয়েছে যে আসলেই তাই। তো এই ব্যাপারটা কিভাবে করেন? আমি তো লেখালেখিটা কিন্তু আসলে যখন আমার মাথায় যেই টপিকস নিয়ে ঘুরপাক খায় সেই টপিকসটা নিয়েই লেখালেখি করি। তো এইটা আসলে মানুষের আমরা তো একটা অনেক বড় একটা কমিউনিটির লোক। তো সবার জীবনের ঘটনাই হয় কি যে সবারটা একই রকম হয় না, তবে আমার সাথে আপনার কিছু সিমিলারিটি থাকে, আপনার সাথে আরেকজনের কিছু সিমিলারিটি থাকে। তো দেখা যায় যে আমি যেই জটিলতাটাকে সমাধান করতে চাচ্ছি, আমি হয়তো আমার আশেপাশে আমার সারাউন্ডিংসে কাউকে দেখতেছি, অথবা আমি নিজে ফেস করতেছি, এবং এই একই সমস্যা অন্য একজনও ফেস করতেছে। যখন আমি লেখাটা লিখি, দেখা যায় যে একটা নাম্বার অফ পিপল তারা চিন্তা করতেছে যে তার জীবনের সাথেও কিছুটা হয়তো 80% মিলতেছে, 90% মিলতেছে। যখন একটা সমাধান আসতেছে, সে ভাবতেছে যে এই তার সমস্যার সমাধানটাই আমি করতেছি। আমি হয়তো আমার চারিপাশ দেখে আমার অবজারভেশন থেকে লিখতেছি, বা যারা ওই মুহূর্তটার মধ্য দিয়ে যাচ্ছে, ওই অবস্থাটার মধ্য দিয়ে যাচ্ছে, তারা মিলায় নিচ্ছে যে আমি তার জন্য লিখতেছি। এবং এই জিনিসটা ফ্রিকোয়েন্টলি আমার সাথে ঘটে। দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে যদি আমি কিছু টুকটাক লেখালেখি করি যখনই, তখন দেখা যায় যে অনেকে মেসেজ দিচ্ছে যে ভাই আমি আজকে এই দিনের মধ্য দিয়ে যাচ্ছি, আপনি আজকে এই দিনেই এই সেম লেখাটা দিছেন। তো দেখা যায় আমার সোশ্যাল মিডিয়াতে অনেক লোকের সাথে কানেক্টেড। আমি সবাই দিচ্ছে না, তাদের মধ্যে থেকে কেউ কেউ দিচ্ছে, কারণ তাদের সাথে মিলতেছে। আবার যারা আজকে দিচ্ছে না, তারা আগামীকালকে তার জীবনের কোনো ঘটনার সাথে মিলতেছে, সে আবার আগামীকালকে ওই লোক দিচ্ছে যে ভাই আমি যা চিন্তা করতেছি, আমার সাথে যা ঘটতেছে, আপনি এই বিষয়টা নিয়েই লিখতেছেন। এটা প্রতিনিয়ত দেখতেছি, ঘুরতেছে। হ্যাঁ, আমারও ভাইয়া সেটাই মনে হচ্ছে যে সবাই হয়তো ঘটনাগুলোকে ফিল করে, বা যেহেতু মানুষ অনুভূতি আছে, অনেকেই ফিল করে, কিন্তু সেভাবে আসলে অনেকে এক্সপ্রেস করে উঠতে পারে না। এটা লেখকদের একটা আলাদা ক্ষমতা যে তারা এটাকে এত সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারেন, হয়তো মানুষের মনে দাগ কাটে। আর দাগ কাটলে তখন হয়তো তারা রিচ আউট করে যে আরে ভাই, আসলেই তো আপনি আমার মনের কথাটা বলেছেন। অনেকে যেটা হয় কি, অনেকে কাল্পনিক লেখালেখি যারা করে তারা কিন্তু মানুষের লাইফের সাথে রিলেট করতে পারে না। কাল্পনিক, এটা যারা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চায়, তারা যে আপনি পড়তেছেন ওই লেখা, আপনার মনে হবে যে মানে একটা ফ্যান্টাসি ক্রিয়েট হচ্ছে আপনার ব্রেইনে। বাট আমার লেখালেখির ধরনটা আমি সবসময় চেষ্টা করি, আমি একটু জীবনমুখী লেখালেখি করি। এই জন্য দেখা যায় মানুষের অনুভূতির সাথে কানেক্ট করে, রিলেট করে। তো যখনই লেখালেখি যেহেতু মানুষের অনুভূতির সাথে রিলেটেড, আর আমরা তো বাঙালি জাতি এমনিতেও একটু আবেগপ্রবণ জাতি, কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাচ্ছি। সুতরাং যখনই এই মানুষের কাছাকাছি পৌঁছানোর ব্যাপারটা চলে আসে লেখালেখির মাধ্যমে, তাদের অনুভূতি নিয়ে লেখালেখির যে ব্যাপারটা চলে আসে, তখন তারা রিলেট করে নেয়। তারা তাদের ওই জায়গায় তাদের স্পর্শ করে, টাচ করে যে না, এই লেখাটা আমার জন্য, এরকম একটা ফিল আসে। এরকম হৃদয়স্পর্শী লেখা যেগুলো, সেগুলো তো আমরা প্রচুর শেয়ার হতে দেখি, সেগুলোতে রিয়্যাক্ট করতে দেখি, এবং অনেক সময় কিন্তু কপিও হতে দেখি। তো অনেক সময় কিন্তু
যে অরিজিনাল রাইটার তাকে কিন্তু ডিউ ক্রেডিটটা দেওয়া হয় না। আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে ভাইয়া? এরকম একটা মজার অভিজ্ঞতা আছে, তার আগে একটু বলে নেই যে আমি যখন লেখালেখি করে দেখা যায়, ওই যে বললাম যে একটা বিশাল কমিউনিটির সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, সুতরাং নানান ধরনের মানুষ এইখানে একটা লেখা লিখছি, লেখার সাথে সাথে 2 মিনিটের ভেতর দেখা যাচ্ছে যে আরো অনেক কপি পেস্ট হয়ে গেছে, কেউ ক্রেডিট দিচ্ছে কেউ ক্রেডিট দিচ্ছে না। এইরকম প্রায় প্রতিনিয়ত ঘটে যে ক্রেডিট পাচ্ছি না। তো প্রথম প্রথম যখন লেখালেখি করতাম তখন ব্যাপারটা খুব খারাপ লাগতো যে আমার একটা লেখা তো আমার ভেতর থেকে আসছে, লেখা এই লেখাটা আসছে, আমি এক্সপেক্ট করতে পারি যে না অন্তত ওই কার্টেসিটা তারা মেনটেন করবে। এটা দেখতে দেখতে এরকম একটা অবস্থা এখন হয়েছে যে এখন আর ওইটা নিয়ে আসলে মাথা ঘামানোর প্রয়োজন মনে করি না, বা কেউ কারোর সাথে বার্গেনিং বা কাউকে যে ধরেন যে আপনি সঠিক হয়েও এই সঠিক প্রমাণ করার যেই হ্যাসেলটা, নিজেকে সঠিক যে সে প্রথম প্রথম প্রমাণ করার চেষ্টা করতাম, বাট একটা সময় পর্যায়ে মনে হয়েছে যে এটা প্রমাণ করার চেষ্টাটা আসলে একটা হ্যাসেলের মতোই অ্যাকচুয়ালি। তো এরকম এটার একটা খুব মজার অভিজ্ঞতা, প্রায় 2 ইয়ার্স আগে আমার একটা লেখা প্রচণ্ড মানে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল লেখা। এটা কি কোভিডের মধ্যে? কোভিডের মধ্যে। তো ওইটা আমার 3 বছর আগের লেখা, 2 বছর আগের ঘটনা। এই লেখাটা কলকাতাতে একজন, সে আবার নতুন করে খুব ভাইরাল হয়েছে লেখাটা কলকাতাতে। তো ওইখানে কলকাতার আমার একটা ফ্যান বেজ আছে, তারা সবাই আসাদুজ্জামান জীবনের লেখা, বাট সে খুব প্রুফ করার চেষ্টা করতেছে, ওইটা তারই লেখা, সে 2 বছর আগে দিছে, আমার তো 3 বছর আগের লেখাটা। সে খুব প্রুভ করার চেষ্টা করতেছে এবং আমার যারা মোটামুটি ফ্যান ফলোয়ার্স যারা আছে তারা চেষ্টা করতেছে যে ডিফেন্ড করার জন্য। পরে ওইখানে আমি একটু কোনোভাবে কানেক্টেড হওয়ার পরে আমি চেষ্টা করলাম তাকে বোঝানোর, এবং সে কোনোভাবেই মানতে চাইছে না। সে তার একটা কমিউনিটি নিয়ে এরকমভাবে ক্রিয়েট করলো যে তার লেখাটা আমি কপি করছি। তো ওইখানে আসলে স্যারেন্ডার করা ছাড়া আর কোনো ওয়ে নাই যে আমি আর কত প্রুভ করবো, আমার কাছে কি আছে। আমি আমার পোস্ট দিলাম, সে শেষ পর্যন্ত কি করলো, সে আমি যেই ডেটে পোস্ট দিছি তার 1 বছর আগের একটা পোস্ট সে এডিট করে সে ওইখানে সেম লেখাটা দিয়ে স্ক্রিনশট দিয়ে সে দিল। এরপর এখন আমি তা পরবর্তীতে যে তার সাথে মানে ফ্রেন্ড না দেখতেও পাচ্ছি না, আমি যারা ছিল কানেক্টেড তাদের মাধ্যমে দেখছি যে না, একটা এডিটেড হিস্টোরিটা দেখলে তো বোঝা যায় যে সে ওইটা আগে কি ছিল বা এখন কি চেঞ্জ করছে। কিন্তু আমার আসলে ওই পোস্টে সারেন্ডার করে আসতে হয়েছে যে এই লেখা আসলে আমার না। এরকম বিব্রতকর পরিস্থিতি প্রায় হয়। তবে এখন এটা দেখতে দেখতে এরকম হয়েছে যে ভালো লেখা আর আমার লেখার প্যাটার্নের মধ্যে আমার একটা নিজস্বতা আছে। যখন কেউই ওইটা কপি করতে চায়, আমার কেউ না কেউ যে তারা বুঝতে পারে। আবার এর চেয়েও বিব্রতকর বিষয় হচ্ছে আপনার, আমি একটা লেখা লিখলাম, সেটাকে তারা কিছু চেঞ্জ করে দিল। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এরকম যে আমার মনে হচ্ছে এই লেখাটা আমি লিখছি, পরবর্তীতে দেখে আর এরকম প্রচুর লেখা আছে, সব মেমোরিজে থাকে, অনেক ইনস্ট্যান্ট অনেক লেখা লিখি। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে আমার পরিচিত, পরে দেখা যায় আমি ওইটা নিয়ে একটু অ্যানালাইসিস করলে দেখি যে আমার আগের কোনো লেখাকেই এই লাইন চেঞ্জ করছে, ওই লাইন চেঞ্জ করছে, অথবা আমি একটা পজিটিভ মেসেজ দিছি, সে ওইটাকে চেঞ্জ করে একটা নেগেটিভ মেসেজ বানাইছে। আমি যেটাকে মানুষকে বুঝাইতে চাচ্ছি সে তার উল্টাটা দিয়ে সে উল্টাটাকে রিপ্রেজেন্ট করতেছে, লাইনগুলো একই রাখতেছে, হ্যাঁ না চেঞ্জ করে দিচ্ছে বা আদার্স কোনো ওয়ার্ড চেঞ্জ করতেছে। এবং মাঝে মাঝে খুব লজ্জার একটা বিষয় হচ্ছে তারা যে চেঞ্জ করে, তারা লেখালেখি স্ট্যান্ডার্ড যেটা ওটাকে নষ্ট করে দিচ্ছে। এগুলো খুব বিব্রতকর। এখন এগুলা নিয়ে এখন আর আসলে ওইভাবে ভাবি না। এই জন্য মূলত সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে খুব কম লেখালেখি আমি পোস্ট করি। আমি চেষ্টা করি যে ব্যাপারটাকে বই আকারে আনতে। এটা তখন একটা কপিরাইট হয়ে যায়, একটা মানুষ কার্টেসি দেওয়া না দেওয়ার ইস্যু আর থাকে না। আমার প্রমাণ করা, নিজেকে সত্য প্রমাণ করা, যে স্বচ্ছ প্রমাণ করা, নিজস্বতা মৌলিকতা, এটাকে প্রমাণ করার যে ব্যাপারটা এটা থাকে না। তখন অন্য কেউ একজন বলেছে ভাইয়ার এই বইয়ের লেখা। এটা বইয়ের প্রসঙ্গেই যখন আসলাম, ভাইয়া আপনার প্রথম যে কাব্যগ্রন্থ মানুষ স্টেশন, এর গল্পটা একটু শুনতে চাই, কারণ নামটাও খুব ইন্টারেস্টিং যে মানুষ স্টেশন। এখানে আসলে আপনি কি নিয়ে কাজ করতে চেয়েছেন বা কোন সত্যটা তুলে ধরতে চেয়েছেন? মানুষ স্টেশনের একটা ব্যাপার হচ্ছে, আমরা তো রেল স্টেশন, ট্রেন স্টেশন, বাস স্টেশন এরকম প্রায় শুনি। তো
এতে কি হয়, একটা ট্রেন স্টেশনে কি হচ্ছে, একটা ট্রেন আসতেছে, কিছু যাত্রী উঠতেছে এবং ট্রেনটা আবার চলে যাচ্ছে, কিছু যাত্রী মাঝপথে নেমে যাচ্ছে, কিছু যাত্রী থেকে যাচ্ছে, এই স্টেশনে না নেমে পরের স্টেশনে নেমে যাচ্ছে, আবার কিছু যাত্রী আছে যার কোনো আসলে নির্দিষ্ট গন্তব্য নাই, সে এমনিতে বের হয়েছে, ভবঘুরে টাইপ। ভবঘুরে টাইপ, সে বের হয়েছে, সে যেখানে যাবে সেখানে নামবে, তার মানে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে তার যাত্রা না। এখানে মানুষের জীবনটাকে আমি বইটাতে চেষ্টা করছি যে মানুষের জীবনটাকে একটা স্টেশনের মতো তৈরি করতে, এবং এইখানে আপনি মানুষ আসবে যাবে, কেউ থাকবে কেউ থাকবে না, কারণ আমার কথা 3 স্টেশন পরে সে আরো 2 স্টেশন আগেই নেমে যাচ্ছে। এটা আপনি আমাদের বাস্তব জীবনে দেখবেন যে যার সাথে আমরা একটা লং টাইম লাইফ লিড করতে চাই, তার সাথে দেখা যায় আমাদের খুব কম সময় লিড করা হচ্ছে। যার সাথে আমরা কম সময় লিড করতে চাই কোনো এক কারণে, তার সাথে আমাদের একটা দীর্ঘ সময় স্পেন্ড করা হচ্ছে। তো এই স্টেশনের সাথে কম্পেয়ার করার এই কারণ আমার মনে হয়েছে যে মানুষের জীবন এরকম যে কোনো কিছু নির্দিষ্ট না, আপনি কোথায় যাবেন, কোথাও যাবেন, কোথাও থেকে আসবেন, এটা একটা প্ল্যাটফর্ম, জীবনটা একটা প্ল্যাটফর্ম, কেউ আসতেছে কেউ যাচ্ছে, কিছু আসতেছে কিছু যাচ্ছে, কিছু প্রাপ্তি হচ্ছে কিছু অপ্রাপ্তি হচ্ছে, এই এই উদ্দেশ্যে। আর বইয়ের যদিও কাব্যগ্রন্থ, বাট আমি ওইখানেও মানুষের জীবনের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে লেখার চেষ্টা করছি। মানুষের জীবনে মানুষের আসা যাওয়া যাতায়াতের যে বিষয়টা, মানুষ থাকতেছে থাকতেছে না, এই দুঃখ বেদনার একটা ব্যাপার থাকে, মানুষ এটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার একটা ট্রাই করছি, যে মানুষ যাতে বুঝতে পারে যে না এটা জীবনেরই একটা অংশ, এইটা মাইনেও নিতে হবে। মানুষ আসবে মানুষ যাবে, মানুষ থাকার জন্য, সবাই থাকার জন্য আসবে না, সবাই যাওয়ার জন্য আসবে না, কার থাকার কথা কার যাওয়ার কথা এটাও আমরা বলতে পারি না নির্দিষ্ট করে। তো খুব আনপ্রেডিক্টেবল একটা ইস্যু এটা। মূলত বইটাতে আসলে এই ধরনের লেখালেখি করা হয়েছে। আপনার তো ভাই একটা গল্প গ্রন্থও আছে, সেটা হচ্ছে ছোট গল্প গ্রন্থ যদিও, কিন্তু অতি ছোট বলে আপনি হচ্ছে একটা বিশেষায়ন করেছেন। তো ছোট গল্পের কলেবর তো এমনিতেই ছোট থাকে, তাহলে তার মধ্যে অতি কথাটা এনে আপনি কোন মাত্রাটা তুলে ধরতে চেয়েছেন এখানে? আমি অতি ছোট গল্প, এটা ছোট গল্পের বই, বাট ছোট গল্প হওয়ার পরে এটা এত অতি কেন, এখানেও আমার জীবনমুখী লেখালেখি যেহেতু করি, আমি এই জায়গায়ও গল্পগুলা সবই জীবনমুখী, মানুষের প্রাত্যহিক জীবনে যে ধরনের ঘটনাগুলো ঘটতেছে তারই একটা প্রতিফলন। এবং আমার কাছে মনে হয়েছে মানুষ ধরেন যে আমাদের একটা আমাদের লাইফে যেটা হয় যে আমি ধরতে পারি যে 50টা গল্প একটা 50টা পার্টে ভাগ করলাম, কিন্তু এই গল্পগুলো আমরা সবাই জানি, বা আমি আপনাকে এক্সপ্লেন করতে পারি। ধরেন আমার বিয়ে বিয়ে একটা গল্প, ধরেন আমার প্রেম একটা গল্প, আমার প্রফেশনাল লাইফ একটা গল্প। এই গল্পের ভেতরের যে গল্প আছে, আমি তো অনেকগুলো পার্টে ভাগ করে দিলাম, বাট এই গল্পের ভেতরে তো আমার আরো অসংখ্য গল্পের একটা সমষ্টি নিয়ে একটা গল্প তৈরি হয়। আমার মনে হয়েছে জীবনটা যদি একটা আমি ধরি একটা উপন্যাস, সেখানে আমার জীবনের বিভিন্ন ইভেন্টগুলো হচ্ছে আমার এক একটা ছোট গল্প, এবং এই ছোট গল্পের ভেতরের যে অংশগুলা সেগুলোকে আমি ওই অতি সম্বোধনে অতি ছোট গল্প হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছি। আর ভাই আপনার লেটেস্ট বই যেটা বিনির্মাণ, এই বইটা নিয়ে আমাকে একটু বলুন। এই বইটা আমি যতদূর জানি যে আত্ম উন্নয়নমূলক একটা বই। তো আত্ম উন্নয়নমূলক বই তো আমরা এর আগেও অনেক দেখেছি, অনেক আগে থেকেই এই বইগুলো হচ্ছে বিভিন্ন সময়ে আমাদের সামনে এসেছে, অনেকের কাজে লেগেছে, অনেক হয়তো ঠিকমতো কাজে লাগাতে পারেননি। তো আত্ম উন্নয়নমূলক বইয়ের ব্যাপারে আপনার ফিলোসফিটা কি, যে এই বইগুলো এখন কেন দরকার, আরো বেশি দরকার নাকি কম দরকার, কিংবা এর কোন দিকটা আপনি তুলে ধরতে চেয়েছেন? আত্ম উন্নয়নমূলক বই বিনির্মাণে আমি যেটা চেষ্টা করেছি, আমি একটু ব্যাপারটা আগে আমার রিয়েলাইজেশনটা বলি। আমি আমার সারাউন্ডিংস, আমি যখন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি, একটা হিউজ নাম্বার অফ পিপল যারা প্রতিনিয়ত ইনবক্স করতেছে, যারা মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, তারা ওই লেখালেখির কারণে তারা মনে করে যে তার সমস্যার সমাধানটা আমার কাছে আছে। আলটিমেটলি সেই সমস্যার সমাধান কিন্তু একজন লেখক দিতে পারে না, সে শুধু তার যেই অনুভূতি, তার যেই অনুভব করার ক্ষমতা, এটাকে লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে। আমি কিন্তু সমাধান দিতে পারবো না, আমি বুঝতেছি মানুষের এই সমস্যা, এভাবে করলে সমাধান দিতে পারি। এবং এতে হয়েছে কি, প্রচুর হতাশাগ্রস্ত মানুষ, প্রচুর হীনমন্যতায় ভোগা মানুষ, প্রচুর কি বলে প্রেমহীনতায় ভোগা মানুষ, নানান ধরনের মানুষের সাথে আমার টুকটাক কথা হয়, আলোচনা হয়। এবং সময় স্বল্পতার কারণে হয় কি, তাদেরকে ইনবক্সে একটা মেসেজ আসে প্রায় 1000 লাইনের,
একজন তার সমস্যা বলতেছে, আমি আসলে সেই সময় নাই যে আমি পুরো লেখাটাও পড়বো। আমি হয়তো ফার্স্টের লাইন পড়ে আমি বুঝতে পারতেছি, কারণ প্রতিনিয়ত যেহেতু আসতেছে মানুষ কি বলতে চাচ্ছে, তার সমস্যা কি, সেটা রিপ্লাই করার মতো অ্যাবিলিটি হবে না। তো এই বইটাতে আমি চেষ্টা করছি মানুষের জীবনের যেই প্রতিনিয়ত মানুষ যেগুলো ফেস করতেছে ঘটনা, সে আসলে কারোর সাথে শেয়ার করতে পারতেছে না। এবং এই জায়গায় মানুষের একটা সীমাবদ্ধতাও বলা যায়, যে আপনি অনেক কিছু ফিল করবেন কিন্তু আপনি বলার মতো মানুষ পাবেন না, এবং আপনি সবাইকে রিলাই করতে পারবেন না যে আপনি কার কাছে বলবেন, সে ওই ব্যাপারটাকে কীভাবে নিবে। তো আমি সেই মানুষের জীবনের যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, বইটার মধ্যে আমি চেষ্টা করছি সমাধানের, যে মানুষ যদি বইটার বিভিন্ন আর্টিকেলগুলো পড়ে, বিভিন্ন টপিকসগুলো পড়ে, এবং আমার মনে হয়েছে যে আমি বইটার মধ্যে এইরকম আর্টিকেলগুলো দিছি যেগুলো মানুষ ফেস করতেছে, কারোর কাছে বলতে পারতেছে না। আমার কথা হচ্ছে যে আপনি বইটা পড়লে আপনার যেটা মনে হবে যে আপনার ভেতর যে প্রশ্নটা আছে আপনি আমাকে করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু এই বইটা পড়লে আপনার হবে, আপনি তখন বুঝতে পারবেন সলিউশনটা কি। আমি যেই সমাধানটা দিতাম সেই সমাধানটা আমি দেওয়ার চেষ্টা করছি। এবং মানে আরেকটা জিনিস হচ্ছে বোঝানোর ট্রাই করছি, মানুষের জীবনে আসলে হতাশা, অপ্রাপ্তি, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, অপ্রেম এগুলো থাকবে। এখানে এই কারণে হচ্ছে কি, একটা নির্দিষ্ট জায়গা নিয়ে যে অপ্রেমে ভুগতেছে সে ভাবতেছে যে তার জীবনে আর কিছু নেই, সে ওই বক্সের বাইরে আর চিন্তা করতেছে না। তো আসলে জীবনটা, আমি তো ওই আমার আগের বইয়ে যেটা আমি একটা কথা একটু আগে বলেছিলাম যে অতি ছোট গল্প, এই যে অপ্রেম বিষয়টা, এটা একটা অতি ছোট গল্প, কিন্তু আমরা আমাদের জীবনটাকে এরকম ওই ছোট জিনিসটার মধ্যে এইভাবে ওই ছোট কেন্দ্রিক করে ফেলতেছি, একটা ঘটনা কেন্দ্রিক করে ফেলতেছি, আমরা ভেবেই নিচ্ছি আমাদের লাইফে আর কোনো কিছু নেই, আমরা এটা নিয়ে এটার জন্য মরে যাচ্ছি, এটার জন্য বাঁচতেছি। আসলে ব্যাপারটা তার না, যে আপনার জীবনে একটা ঘটনা ঘটতে পারে, আপনি একটা জিনিস চাইছেন, আপনি পাচ্ছেন না, আপনার কাছে পাওয়ার মতো আরো অনেক জিনিস আছে, সেই জিনিসটা নিয়ে আপনি ই করতে পারেন। এবং হ্যাঁ, ওদিকে অনেকে আমরা ফোকাস করতে পারি না, কিন্তু ওই দিকে আমরা ফোকাস করি না, কারণ আমরা ওই এক কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছি। শুধু নেইটা আমার কাছে টাকা নাই, টাকার অভাব আছে, টাকার অভাব মানে অনেকে আছে কি সুইসাইডাল টেন্ডেন্সি ক্রিয়েট করে ফেলে, অভাবগ্রস্ততার কারণে, প্রেমহীনতার কারণে বলেন, বা অনেকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এই কারণেও একটা সুইসাইডাল টেন্ডেন্সির ইস্যু ক্রিয়েট হয় কিন্তু অনেকের, যে আমি কারো কাছে প্রায়োরিটি পাচ্ছি না, আমাকে তারা তাচ্ছিল্য করতেছে, নানান কারণে হয়। আমি যেটা প্রকাশ করার চেষ্টা করছি যে এই ছোট ছোট বিষয়ের জন্য আসলে জীবন থেকে চলে যাওয়ার যে সিদ্ধান্ত মানুষের, এটা কাম্য না। এবং এর বাইরে আপনি যদি জীবনকে আরো বড় পরিসরে চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনি যেই ঘটনাটার জন্য দুঃখ পাচ্ছেন এটা কোনো ঘটনা, এবং তার চেয়ে তো বড় কথা সময়ে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি এই একটা জিনিস সবসময় আমি নিজের জীবনের ক্ষেত্রেও যেটা প্র্যাকটিস করার চেষ্টা করছি, যে আপনি আজকে যেই কারণে দুঃখ পাচ্ছেন 2 বছর পরে আপনি সেই একই কারণে দুঃখ পাবেন। আজকে মরে যেতে ইচ্ছে করতেছে, আজকে বাঁচতে পারতেছি না, যদিও এই মুহূর্তটা অনেক ইম্পর্টেন্ট, যে মুহূর্তের মধ্য দিয়ে আমরা বাস করি সেই মুহূর্তটা ইম্পর্টেন্ট, সেই মুহূর্তটাই সত্য, ভবিষ্যৎ কি হবে বা কি হবে না সেটা। তবে আমার কাজ ছিল, আমি লেখালেখির ভিতর চেষ্টা করছি যে আপনি 2 বছর পরের জীবনটা কেমন হবে সেই দিকে একটু ফোকাসড হন। কেননা আজকে আপনি যেটা ফেস করবেন, ধরেন যে আমি ক্লাস 10-এ যেই একটা মেয়েকে ভালোবাসলাম, পছন্দ করলাম সাপোজ, তো আজকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে যে আমার কিন্তু তার কথা মনেও পড়ে না একবার। আমার তখন মনে হয়েছে, আমার সেই যে কৈশোরিক আবেগ, আমার তখন মনে হয়েছে যে আমি ওইটা ছাড়া ওইখানে মানে আমার জীবনে আর কিছু নাই, আমি এক কেন্দ্রিক। বাট এই 10 বছর পরে, 15 বছর পরে যে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আসলে, আমার মনেই হচ্ছে না, মানে আমার যে জীবনের এটা একটা অংশ ছিল মনে হচ্ছে না। এরকম আমি ব্যক্তিগত জীবনে অনেক দুঃখ দুর্দশা, অনেক দারিদ্রতা, অনটনের ভেতর দিয়ে আমার শৈশব কৈশোর কাটায় আসছি, এবং এখন আলহামদুলিল্লাহ আমি যখন একটু ভালো আছি, আমার সচ্ছলতা আছে, আমার কিন্তু মনে হচ্ছে না যে আমার সেই দুঃখ দুর্দশার কথাটা আমার মনে হয়, বাট আমার যে সেই সময়ের যেই পীড়াটা, সেই সময়ের যেই আমার দুঃখের যে অনুভূতিটা, সেটা কিন্তু এখন আর নাই। সুতরাং টাইম সব কিছু মোটামুটি আপনাকে হিল করে দেয়, যে একটা না একটা সময় পরে যে জীবনের যত ধরনের সমস্যাই থাকুক না কেন, এর সমাধান হবেই। সমাধান হওয়া না হওয়াও বিষয় না, বিষয় হচ্ছে স্বাভাবিক হয়ে যায় আপনার অনুভূতির যেই ইন্টেন্সিটি, হ্যাঁ ইন্টেন্সিটি, এটা স্বাভাবিক হয়ে যাবে। মনে পড়বে অনেক কিছু, মনে পড়বে যেটা আপনি পান নাই সেই কথাটা মনে পড়তে পারে, বাট ওই সেম দুঃখটা আপনি আর পাবেন না। সুতরাং এই যে জীবন থেকে এই বর্তমানে একটা ঘটনা ঘটেছে, মা বকলো,
আমি সুইসাইড করলাম, আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি সুইসাইড করলাম, আমি আমার কাছে টাকা নাই অভাব, বা আমি ঋণগ্রস্ত আমি সুইসাইড করলাম। এই সাময়িক এই মুহূর্তটাকে কেন্দ্র করে জীবনের অনেক বড় বড় ডিসিশন নেওয়া যায় না। আপনাকে টাইম নিতে হবে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে। আপনি যখনই হতাশ হবেন, যখনই ভেঙে পড়বেন, আপনার মনে হবে যে আমি এই জীবন থেকে প্রস্থান নেই। বাট আপনি যদি যখন সময় নেবেন, আপনার সব কিছু হিল হয়ে যাবে, আপনার সব কিছুর সমাধান হবে। সমাধান না হইলেও সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, এবং এই স্বাভাবিকতাই জীবনের সৌন্দর্য। যখনই স্বাভাবিক হয়ে যাবে তখন তো আপনি আর আগের দুঃখটা পাচ্ছেন না। এবং এইটা একটা প্রসেস লাইফ। এই দুঃখটা স্বাভাবিক হয়ে গেছে, আরেকটা দুঃখ আসবে। এই অপ্রাপ্তির অনুভূতিটা ম্লান হয়েছে, আরেকটা অপ্রাপ্তির অনুভূতি। পাশাপাশি কি হচ্ছে, আমরা কিন্তু অনেক প্রাপ্তিও আসতেছে, আমাদের অনেক অর্জনও আসতেছে, আমাদের অনেক ভালো থাকার কারণও আসতেছে। আমরা ওইদিকে ফোকাসড হচ্ছি না। মানুষের একটা প্রবণতা হচ্ছে যে সে তার সুখের ব্যাপারগুলো নিয়ে চিন্তা কম করে, সে তার সুখটাকে ধরে নেয় স্বাভাবিক জীবন, এবং তার দুঃখটাকে ধরে নেয় একটা অস্বাভাবিক জীবনের একটা অস্বাভাবিক প্রসেসের মধ্যে সে আছে। অথচ এই যে না পাওয়া, এগুলা পাওয়া না পাওয়া, থাকা না থাকা, আপনার দুঃখ দুর্দশা, এগুলো সব কিছু মিলেই তো জীবন। আর আমি সবসময় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যে জীবনকে উপভোগ করার। অবশ্যই আমি একটা দুঃখ পাচ্ছি, দুঃখটা তো আমার জীবনের একটা অংশ। এই জীবন তো আমি আর দ্বিতীয়বার পাওয়ার আমার কোনো সুযোগ নেই না। সুতরাং এই দুঃখটাকে যদি আমি কোনোভাবে উপভোগ করে না যাই, আমি আর আমার পরবর্তী জন্ম আছে কি নাই, আমার হবে কি হবে না, বা আমি এইরকম কোনো জীবন পাবো কি না, আমি তো সেটা তো অনিশ্চিত এক জীবন। কিন্তু আমি এখানে ভোগ করে যেতে চাই। আমার ক্ষুধা লাগছে, আমি ক্ষুধাটা একটু উপভোগ করি। আমি যদি নাই বুঝি জীবনের এই যে এত কি বলে এটাকে, যে এত গল্পের যেই একটা সমষ্টি, এই প্রতিটা গল্প থেকেই তার স্বাদ গ্রহণ করা উচিত মানুষের। এবং আমি সবসময় চেষ্টা করি, আমার কাছে আমার যখন মন খারাপ হয় আমি মন খারাপ করাই, আমার যখন আনন্দ লাগতেছে আমি আনন্দিত হই। আমার সবই আমার জীবনের অংশ। আমার জীবন তো আপনি লিড করবেন না, আপনার জীবন আমি লিড করবো না। সুতরাং আমি আমার জীবনে যা যা অংশ আমি পাচ্ছি, আমি সব কিছুকে গ্রহণ করতেছি। এটাকে বুঝতে হবে যে আমার কেউ যদি ধরেই নেয় যে আমার জীবন সুন্দর হবে, সে কিভাবে তার জীবনের সৌন্দর্য চিন্তা করতেছে সেটা তার চিন্তা সীমাবদ্ধতা হতে পারে। আমি চিন্তা করি আমার জীবন সুন্দর হবে আমার সমস্ত কিছু নিয়েই, এবং সমস্ত কিছু মূলত মানুষের জীবন সুন্দর, কিন্তু সে সুন্দরভাবে এটাকে গ্রহণ করতে পারে না। সে কিভাবে চিন্তা করতেছে তার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে আপনি ভালো আছেন, আপনি ভালো আছেন। আপনি যদি ধরে নেন যে আপনি ছোট একটা জিনিসের জন্য ভালো নাই, আপনি অনেক কিছু পেয়েও ভালো নেই। ঠিক আছে? সুতরাং এটা আমি আমার বিনির্মাণ বইটাতে চেষ্টা করছি যে আমি মানুষকে ভাঙতে চেষ্টা করছি। বিনির্মাণের মূল মানেটা আমি বুঝাইতে চাইছি, আমরা তো সবাই একটা জীবন যাপন করতেছি, কোনো না কোনোভাবে করতেছি, কিন্তু এই জীবনটাকে আরেকবার ভাঙলে আরো সুন্দর হইতে পারে। এবং জীবন যে সুন্দর এটা আপনি অনুভব করেন, উপভোগ করেন, উপলব্ধি করেন যে এই জীবন অনেক সুন্দর, এবং আপনি যেইভাবে আছেন সেভাবেই সুন্দর, এবং যেভাবে আপনি যা চাচ্ছেন তা একদিন হইতে পারে, এবং যদি তা নাও হয় তাও আপনার জীবনের এই অংশ, সেটাকে উপভোগ করেন। আরেকটা কথা ভাই, আপনার কথা থেকেই মনে হচ্ছিল যে এরকম অনেক মানুষ যারা হয়তো একটু হতাশার মধ্যে আছেন কিংবা অপ্রাপ্তি নিয়ে তারা মন খারাপ করে আছেন, এই মানুষগুলো এখন ধরেন আপনাকে রিচ করতে পারছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আগেও হয়তো এরকম অনেক মানুষ ছিল, কিন্তু রিচ করার জন্য এরকম কোনো একটা মিডিয়াম ছিল না। তো এখন হয়তো মিডিয়ামটা আছে বলে অনেক কিছু আপনার চোখে ধরা পড়ছে বা আপনার কাছে জিনিসটা চলে আসছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? এই ব্যাপারটাকে মিডিয়াম আসছে মানুষের কাছে, মানুষ এখন রিচ করতে পারছে, আগে রিচ করতে পারে নাই। এবং একটা জিনিস হচ্ছে, আগেও মানুষের জীবন জটিল ছিল, এবং এখনো মানুষের জীবন জটিল আছে। তবে সেই জটিলতার প্রক্রিয়া, সেই জটিলতার ধরনগুলো পার্থক্য আছে, চেঞ্জ হয়েছে। এবং আপনি একটা কথা আমাকে জিজ্ঞেস করছেন যে আত্ম উন্নয়নমূলক বই এর আগে অনেকেই লিখছে, বাট আবার আমি কেন মনে করলাম আমার নতুন করে লেখা উচিত। এর কারণ হচ্ছে, আগে মানুষ যেই রকমভাবে জীবনযাপন করছে, আজকে থেকে 100 বছর আগে মানুষের লাইফস্টাইল যেরকম ছিল, এখন কিন্তু মানুষের লাইফস্টাইল এরকম নাই, আকাশ পাতাল তফাৎ। সুতরাং আগের যেই মানুষের আত্মার উন্নয়ন ঘটানোর জন্য যা বলা হয়েছে এবং এখন যা বলা হচ্ছে, মূল বক্তব্য একই, কিন্তু সমস্যাগুলার ধরন পরিবর্তন হয়ে গেছে।
জটিলতা সবারই ছিল, আগেও ছিল, এখন আছে। এই জটিলতার ধরন পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আত্মার উন্নয়নের ঘটানোর যে প্রক্রিয়া, তা কিছুটা পরিবর্তন করা উচিত। কারণ মানুষ তো আগে ধরেন যে আমার দাদার দাদা যে ছিলেন, তার সমস্যা ছিল জমিতে ধান চাষ করবে, কবে বৃষ্টি হবে কবে হবে না, এইটা নিয়েই তার হতাশা। এখন কিন্তু তা না। এখন মানুষের জীবনের একটা হতাশার কারণ হতে পারে আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, সেই পোস্টে মানুষ আপনাকে ধরেন যে তাচ্ছিল্য করতেছে বা ছোট করার চেষ্টা করতেছে। আপনি এটা ইগো হার্ট হয় অনেকে, বা মানসিকভাবে নিজে একটা হীনমন্যতায় ভুগতে শুরু করে। এটাও একটা জটিলতা। তার এই জটিলতা আগে অপ্রাপ্তির সংজ্ঞাটাও আসলে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, কারণ মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। সময়ের সাথে সাথে সবকিছু তো বদলাচ্ছে। আগে একটা সময় মানুষ, আমি প্রথম যখন গল্প কবিতা লিখছি, আমার ওই টিনের চালের কথা মনে পড়ছে। এখন যারা নতুন লেখক হবে, তারা সবাই তো টিনের চালে ঘরে থাকেনি। সুতরাং তার লেখার কবিতার ধরন আর তার লেখার দুইজনের কবিতার ধরন পাল্টাবে। এখন গ্রামেও দেখা যাচ্ছে যে এখন আর টিনের ঘর খুব একটা দেখা যায় না, সবাই মোটামুটি কি বলে দালান কোঠার ঘরে থাকতেছে। তো ওই আগের সময়ের সাথে এখনকার জটিলতাগুলো এক না, সমস্যাগুলো এক না, মানুষের লাইফস্টাইল এক না, মানুষের অনুভূতিরও পরিবর্তন হয়েছে। এবং মানুষ এখন কমার্শিয়াল হয়েছে অনেক, আগের চাইতে কমার্শিয়াল হয়েছে। মানুষের আবেগ অনুভূতির অনেক পরিবর্তন ঘটছে আগের তুলনায়। এবং আশা করি বিনির্মাণ বইটা যাদের জন্য লেখা তাদের কাজে লাগবে। আর এর মাধ্যমে ভাইয়া আমরা আমাদের অনুষ্ঠানের তো প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের যারা দর্শকরা আছেন তারাও হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে চান, তারাও লাইফে স্যাটিসফ্যাকশন পেতে চান কিংবা হ্যাপি হতে চান। তো আমাদের অডিয়েন্সের জন্য আপনার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আমাদের মাধ্যমে আজকে দিতে পারেন। অডিয়েন্সের জন্য দেওয়া, আমি তো মানুষের জন্য লেখালেখি করি, আর আমার চেষ্টা থাকে মানুষের খুব কাছাকাছি পৌঁছানো, মানুষের আবেগ অনুভূতি নিয়ে কথা বলার। এবং আমি চেষ্টা করব, এবারে আমার যে বইটা আসছে, আমি চেষ্টা করেছি মানুষের জীবন নিয়ে কথা বলার এবং মানুষের জীবনের যে জটিলতাগুলো আছে তা সমাধান করার। সুতরাং আমার অডিয়েন্সের কাছে এইটা বলা যে আপনি জীবন নিয়ে ধরেন হতাশায় ভুগতেছেন, বা আপনি প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আপনি দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন, কি করবেন তার সমাধান পাচ্ছেন না, আপনি কথা বলতে চাচ্ছেন কথা বলতে পারতেছেন না, এরকম কোনো ঘটনা যদি আপনার ঘটে বা আপনার জীবনের সাথে রিলেট করে, আমার মনে হয় আপনি এবারের বইটা আপনারা পড়তে পারেন, পড়ে দেখতে পারেন আপনার জীবনের জটিলতা কিছুটা হ্রাস পায় কিনা, বা জীবন আর একটু সহজ হয় কিনা, জীবনকে উপভোগ করার আর একটু কারণ বের হয় কিনা, এই বলা। আর সবাই যার যার জীবন নিয়ে ভালো থাকবেন, হ্যাপি থাকার চেষ্টা করবেন। জীবনে জটিলতা থাকবেই, এটা নিয়েই জীবন। সুতরাং চেষ্টা করবেন যে এই সমস্তটা নিয়েই আপনার জীবন, সুতরাং সমস্তটা নিয়েই আপনাকে বাঁচতে হবে। অবশ্যই ভাইয়া। আর এখান থেকে আমিও যে পার্সোনাল মেসেজটা নিলাম সেটা হচ্ছে যে লাইফে আসলে ছোট ছোট বিষয়কে এনজয় করতে পারার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, একটা স্যাটিসফ্যাকশন আছে। এবং এটা যদি আমি ইগনোর করি, আমি যদি সবসময় বড় বড় প্রাপ্তি অপ্রাপ্তির কথা চিন্তা করে নিজেকে ক্লান্ত করে ফেলি, তাহলে কিন্তু আমি আসলে জীবনটা উপভোগ করতে পারবো না। রাইট, আপনার আয়ুষ্কাল তো লিমিটেড, সীমাবদ্ধ। সুতরাং আপনি ওই ছোট ছোট জিনিসকেও যদি উপভোগ করতে না পারেন, আবার ছোট ছোট জিনিস নিয়েই যদি আপনি হতাশাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনার জীবন ক্রমাগত তো আসলে মানুষ জন্ম থেকে মৃত্যুর দিকে হাঁটতেছেই। সুতরাং এই জীবন ক্রমেই শেষ হয়ে যাবে, এটাকে ধরে রাখার ক্ষমতা আমাদের কারো নাই। সুতরাং যতটুকু সময় আছে, জীবনের প্রতিটা অংশকে উপভোগ করতে হবে। এবং এই জীবন ছেড়ে চলে যাওয়ার যেই টেন্ডেন্সি মানুষের ভেতর কাজ করে, আমার মনে হয় এটা থেকে মানুষের বের হয়ে আসা উচিত। মানুষের মেনে নেওয়া উচিত যে আমার জীবন, আমি আরেকটা জিনিস বলি যে মানুষের উচিত তার জীবন সে পুরোপুরি উপভোগ করবে, এই ডিটারমিনেশন মানুষের ভেতর থাকা। আমি আমার জীবনের একটা বিন্দুও ছাড়তে রাজি না। আমার জীবনে যা যা অংশ আছে আমি সমস্তটাই দেখতে চাই। আমি কি পেলাম না তার মুখ্য বিষয় না। আমি জীবনকে উপভোগ করতে আসছি, আমি এই জীবনকে উদযাপন করব। ওই সমস্ত আয়ুষ্কাল জুড়েই আমি এই জীবনকে উদযাপন করব, এবং তা যদি দুঃখ দুর্দশাও হয় তাও আমি উপভোগ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। এবং দর্শকরা যারা দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দুজন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করি সামনে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।